প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অধ্যায় 3 ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন এর সৃজনশীল প্রশ্ন 1-এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্ন 1। জারিফের আম্মা একদিন সেমাই রান্না করার জন্য কিশমিশ ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ পর জারিফ লক্ষ্য করল কিশমিশগুলো ফুলে গেছে। অন্যদিকে জারিফের বোন রং তুলি দিয়ে ছবি আঁকছিল। এ সময় হঠাৎ করে রং তুলিতে থাকা কিছু রং গ্লাসের পানিতে পড়ে পানিতে ছড়িয়ে গেল। প্রশ্ন ক, ভেদ্য পর্দা কাকে বলে? খ, ইমবাইবেশন বলতে কি বোঝায়? গ, কোন প্রক্রিয়ায় জারিফের বোনের রং পানিতে ছড়িয়ে গেল ব্যাখ্যা করো। ঘ, জারিফের লক্ষ্য করা কিশমিশগুলো ফুলে যাওয়ার প্রক্রিয়াকে উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল ভেদ্য পর্দা কাকে বলে। এর সমাধান হবে, ভেদ্য পর্দা হলো এমন একটি ঝিল্লি বা পর্দা যা নির্দিষ্ট কিছু পদার্থ অতিক্রম করতে দেয়, অর্থাৎ যে পর্দা দিয়ে দ্রবক ও দ্রব উভয়ের অণু সহজে চলাচল করতে পারে তাকে ভেদ্য পর্দা বলে, যেমন কোষ প্রাচীর। ভেদ্য পর্দার ভেদনযোগ্যতা নির্ভর করে পর্দার গঠন, পদার্থের আকার, চার্জ এবং পরিবেশের অবস্থা যেমন চাপ, তাপমাত্রার উপর। এই ধারণাটি জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, প্রকৌশল এবং জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন ছিল ইমবাইবেশন বলতে কি বোঝায়। এর উত্তর হবে, ইমবাইবেশন বলতে কলয়েড জাতীয় শুষ্ক বা আংশিক শুষ্ক পদার্থ কর্তৃক তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে বোঝায়। কলয়েডধর্মী পদার্থ যে প্রক্রিয়া পানি শোষণ করে তাকে বলা হয় ইমবাইবেশন। যে সকল পদার্থ পানির সংস্পর্শে এলে স্বতঃস্ফূর্তভাবে পানি শুষে বা টেনে নেয় তাকেই কলয়েডধর্মী পদার্থ বলে, যথা স্টার্চ, সেলুলোজ, জিলেটিন ইত্যাদি হাইড্রোফিলিক বা পানিপ্রিয় পদার্থ। উদ্ভিদ দেহে বিভিন্ন ধরনের কলয়েডধর্মী পদার্থ বিদ্যমান। এসব কলয়েডধর্মী পদার্থ বিভিন্ন, যেমন উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর, তাদের কলয়েডধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম। তৃতীয় প্রশ্ন, কোন প্রক্রিয়ায় জারিফের বনের রং পানিতে ছড়িয়ে গেল ব্যাখ্যা করো। এর সমাধান হবে, উদ্দীপকে জারিফের বনের তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানিতে পড়ে অণুগুলো পানিতে ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে গেল। পদার্থের অণুগুলো সবসময় গতিশীল বা চলমান অবস্থায় থাকে। তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর চলন দ্রুত হয় এবং বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়তে থাকে। এভাবে কোনো পদার্থের অণুগুলো অধিক ঘনস্থান থেকে কম ঘনস্থানে ছড়িয়ে পড়ার পদ্ধতিকে ব্যাপন বলে। ব্যাপনকারী পদার্থের অণু পরমাণুগুলো গতি শক্তির প্রভাবে এক প্রকার চাপ সৃষ্টি হয়, যার প্রভাবে অধিক ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে অণুগুলো ছড়িয়ে পড়ে। এ প্রকার চাপকে ব্যাপন চাপ বলে। কোনো পদার্থের অণুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না উক্ত পদার্থের অণুগুলোর ঘনত্ব সর্বত্র সমান হয়। জারিফের বনের তুলিতে থাকা কিছুটা রং গ্লাসের পানির মধ্যে ছড়িয়ে যাওয়ার কারণ রঙের অণুর ঘনত্ব পানির অণুর ঘনত্বের চেয়ে বেশি। তাই ব্যাপন প্রক্রিয়ার চাপের ফলে বেশি ঘনত্বের রঙের অণুগুলো কম ঘনত্বের পানিতে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, জারিফের লক্ষ্য করা কিশমিশ ফুলে যাওয়ার প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। এর সমাধান হবে, উদ্দীপকে জারিফের লক্ষ্য করা কিশমিশ অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে ফুলে গেছে। অভিস্রবণ প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ 1. অভিস্রবণ প্রক্রিয়ায় স্থলজ উদ্ভিদ মূলরোমের সাহায্যে মাটি থেকে এবং জলজ উদ্ভিদ দেহকোষ দিয়ে পানি শোষণ করে। 2.
এই প্রক্রিয়ার মাধ্যমে পানি মূল থেকে জাইলেমের ভিতর দিয়ে পাতায় পৌঁছায়। 3. অভিস্রবণ পদ্ধতির সাহায্যে কোষ স্ফীত বা সংকুচিত হতে পারে। 4. অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে বীজের অঙ্কুরোদ্গম হয়ে থাকে। 5. কোষের একাধিক চলন অভিস্রবণের উপর নির্ভরশীল। 6. অভিস্রবণের ফলে উদ্ভিদ কোষে প্লাজমোলাইসিস ঘটে আর লোহিত রক্তকণিকায় হিমোলাইসিস বা ক্রিনেশন ঘটে। 7. প্রাণীদেহে পৌষ্টিকনালীতে পানি পরিশোষণ প্রক্রিয়া অভিস্রবণের মাধ্যমে হয়। 8. প্রাণীদেহে রক্ত থেকে কলাকোষের মধ্যে জলের প্রবেশ অভিস্রবণ প্রক্রিয়াতেই থাকে। এবং 9. উদ্ভিদ কোষের রসস্ফীতি কাণ্ড ও পাতাকে সতেজ রাখতে সাহায্য করে। এই ছিল সৃজনশীল 1-এর 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।